এটা হলো সেই শাড়ি যেটা ইন্দিরা গান্ধী পরেছিলেন যেদিন তার ওপরে গুলি করা হয়েছিল। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় শ্রীমতী ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। বোমায় আহত হওয়া দিন রাজীব গান্ধী যে ড্রেসটা পরেছিলেন, এটা হলো সেই ড্রেসের একটা অংশ। আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন আমরা যাচ্ছি দিল্লিতে ইন্দিরা গান্ধীর বাসস্থানে, যেটি বর্তমানে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ করার জন্য প্রতিষ্ঠিত একটি জাদুঘর। সেই ভবনে অবস্থিত যেখানে ইন্দিরা গান্ধী তার প্রধানমন্ত্রীত্বের সময় তার পরিবারের সাথে থাকতেন এবং যেখানে তাকে হত্যা করা হয়েছিল। জাদুঘরে জাতীয়তাবাদী আন্দোলনের দুর্লভ ছবি, নেহরু গান্ধী পরিবারের ব্যক্তিত্ব মুহূর্ত এবং তার শৈশবের সংগ্রহ, ইন্দিরা গান্ধী এবং তার পুত্র রাজীব গান্ধীর বস্তুগত অবশেষ রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্দিরা গান্ধীর বাসভবন, সাথে রাজীব গান্ধীর সাথে জড়িয়ে থাকা বহু অজানা ইতিহাস। এখন আমরা প্রবেশ করছি দিল্লিতে সাফদারজাং রোডে ইন্দিরা গান্ধীর বাসস্থানে, যেটি বর্তমানে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। মিউজিয়ামের প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে। সময় হলো সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। ইন্দিরা গান্ধী 15 বছর এই বাড়িতে ছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পরে ইন্দিরা গান্ধীর সপরিবারে এই বাড়িতে এসেছিলেন, আর ইন্দিরা গান্ধীর মৃত্যুর কয়েক মাস পরে এই বাসস্থানটিকে মিউজিয়ামে রূপ দেওয়া হয়েছিল। বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেই সময় কিছু নিউজ আর্টিকেল, যার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে পাবলিশ হওয়া কিছু পেপারে হেডলাইন। এই মিউজিয়ামে বহু জিনিস আছে যা কোনো দেশ থেকে বা কোনো সংস্থা থেকে ইন্দিরা গান্ধীকে উপহার দেওয়া হয়েছিল। এখানে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্দিরা গান্ধীকে বিকলাঙ্গ শিশুরা উপহার দিয়েছিলেন। 19শে নভেম্বর 1917 সালে এলাহাবাদের আনন্দ ভবনে ইন্দিরা গান্ধীর জন্ম হয়। তার পুরো নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু। তার বাবার নাম ছিল পণ্ডিত জওহরলাল নেহরু এবং মায়ের নাম ছিল কমলা নেহরু। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা জওহরলাল নেহরু দেশ স্বাধীন কাজে ব্যস্ত থাকতেন। অন্যদিকে মা কমলা নেহরু টিবি রোগের কারণে বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। তাই ছোটবেলায় ইন্দিরা গান্ধী একা একাই সময় কাটাতেন। ইন্দিরা গান্ধী তার পড়াশোনা বেশিরভাগটাই করেছিলেন তার বাড়িতে বসে। তবে ছোটবেলা থেকেই রাজনীতির সাথে জড়িয়েছিলেন। বাবা জওহরলাল নেহরু একজন স্বাধীনতা সংগ্রামী হওয়ায় বাড়িতে বিপ্লবীদের এবং সংগ্রামীদের আনাগোনা ছিল। তাই মাঝে মধ্যে পুলিশও আসতো, তারা ধরে নিয়ে যেত জওহরলাল নেহরুকে। এই সব দেখে ইন্দিরার মনেও দেশপ্রেম জেগেছিল। বাবার সাথে মাঝে মধ্যেই গান্ধীজির কাছে যেতেন। ছোটবেলায় গান্ধীজির সাথে তার কিছু ছবিও এখানে আছে। উনিশশো 42 সালে ফিরোজ গান্ধীর সাথে ইন্দিরা গান্ধীর বিবাহ হয়। এই যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, ইন্দিরা গান্ধী তার বিয়ের সময় পরেছিলেন। আর নিচে কাঁসার বাসনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ইন্দিরার বিবাহের সময় জওহরলাল নেহরু উপহার দিয়েছিলেন। বিবাহের পর ইন্দিরা এবং ফিরোজ গান্ধী দুজনে অ্যাক্টিভলি পলিটিক্স জয়েন করেন এবং দেশ স্বাধীনের কাজে যুক্ত হন। জওহরলাল নেহরু অলরেডি সেই সময় প্রথম সারির একজন রিটায়ার্ড ছিলেন, ফলে রাজনীতিতে শুরুর দিকে ইন্দিরা গান্ধীর খুব একটা সমস্যা হয়নি।
1944 সালে তিনি তার প্রথম সন্তান রাজীব গান্ধী জন্ম দেন এবং এরপর 1946 সালে দ্বিতীয় সন্তান সঞ্জয় গান্ধীর জন্ম দেন। উনিশশো 1984 সালের 31শে অক্টোবর ব্যক্তিগত দুই দেহরক্ষী গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ইন্দিরা গান্ধীর দেহ। গোয়েন্দা এজেন্সিগুলো অনেক আগেই আশঙ্কা প্রকাশ করেছিল যে মিসেস গান্ধীর ওপরে এরকম একটা হামলা হতে পারে। তাও ইন্দিরা গান্ধী কোনো পদক্ষেপ নেননি। অপারেশন ব্লু স্টারের পর প্রধানমন্ত্রীর আবাস থেকে যখন সব শিখ নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নেওয়ার কথা বলা হলে ইন্দিরা ভীষণ রেগে গিয়ে বলেছিলেন, আমরা কি ধর্মনিরপেক্ষ দেশে বাস করি? উড়িষ্যায় জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, আর সেই ভাষণেও তিনি আভাস দিয়েছিলেন নিজের মৃত্যুর। এখানে আপনারা দেখতে পাবেন ইন্দিরা গান্ধীর সেই শাড়ি যেটা তিনি 31শে অক্টোবর পরেছিলেন। এই শাড়িতেই তিনি গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন। আজও শাড়িটায় রক্তের দাগ দেখা যায়। আর পাশেই রয়েছে তার ব্যবহৃত জুতো আর ব্যাগ। তার নিজস্ব দেহরক্ষী একজন সতবন্ত সিং আর একজন বিয়ন্ত সিং, তারা সেদিন ইন্দিরা গান্ধীকে দেখার সাথে সাথেই তার উপরে 30টারও বেশি গুলি করে হত্যা করেছিল। এটা হলো ইন্দিরা গান্ধী স্টাডি রুম। যখন ইন্দিরা গান্ধী ক্লান্ত হতেন তখন তিনি এই রুমে এসে বই পড়তেন আর তার ফোনের কাজ তিনি এখানে বসেই করতেন এবং রবিবারের দিন নিজের পরিবারের সাথে বসে এখানে সঙ্গীত শুনতেন। এই রুম থেকে এগিয়ে গেলে নজরে আসে রাজীব কক্ষ। ইন্দিরা গান্ধীর বড় ছেলে রাজীব গান্ধীর উদ্দেশ্যে এই ঘরটিতে তার বহু ছবি এবং সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রাজীব গান্ধী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী একজন পাইলট ছিলেন। তার সমস্ত ব্যবহৃত জিনিস এখানে রয়েছে।
রাজীব গান্ধী যেই ড্রেস পরে দিল্লিতে বিভিন্ন প্রান্তে ভাষণ দিতে যেতেন সেই ড্রেসটিও এখানে আছে। তিনি একজন ভিশনারি লিডার ছিলেন। তিনি প্রথমবার ভারতের সুপার কম্পিউটার তৈরি করার দিকে জোর দিয়েছিলেন। এরপরেই দেখা যায় ভারতের ইতিহাসে কালিমালিপ্ত দিনের ছবি, যেদিন বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন রাজীব গান্ধী। সেই সময় রাজীব গান্ধী যেই ড্রেসটা পরেছিলেন তার অবস্থা দেখলেই বোঝা যায় কি ভয়ানক ঘটনা ঘটেছিল সেদিন। নিচে রয়েছে তার ব্যবহৃত সেই দিনের জুতো। এটা হলো ইন্দিরা গান্ধীর ড্রয়িং রুম। দেশ বিদেশ থেকে তার গেস্ট আসলে এখানে ওনাদের ওয়েলকাম করতেন এবং বেশিরভাগ মিটিং এই রুমেই হতো। এরপরে দেখা যায় ডাইনিং রুম। ইন্দিরা গান্ধী রোজ সকালে তাড়াতাড়ি অফিসে চলে যেতেন, কিন্তু তিনি রাতের ডিনারটা সবার সাথে বসে করার চেষ্টা করতেন। আজ থেকে প্রায় ৩৯ বছর আগে এই বাড়ির বাগানে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়েছিলেন ইন্দিরা গান্ধী, যার মৃত্যুতে সেদিন কেঁদেছিল গোটা ভারতবর্ষ। কম কথা বলার জন্য যাকে অনেকে বলতো গুঙ্গি গুড়িয়া, সেই মানুষটির কথাতে একটা সময় ভারতের সব বড় বড় রাজনীতির নেতারা ভয়ে সব থরথর করে কাঁপত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের যে কজন প্রধানমন্ত্রী ছিলেন তাদের মধ্যে ইন্দিরা গান্ধীর প্রভাব সবথেকে বেশি বলে মনে করা হয়। কারণ তার রাজনীতিতে যেমন গ্রিন রেভলিউশন, ইকোনমিক রিফর্ম এবং বাংলাদেশের স্বাধীনতার মতো উজ্জ্বল ইতিহাস আছে, তেমনি স্বর্ণ মন্দিরে হামলা সহ এমার্জেন্সির মতো কিছু কালো অধ্যায়ও আছে। এখন আমি ইন্দিরা গান্ধীর বাসভবনের পেছনে সেই বাগানে আছি। ১৯৮৪ সালে ৩১শে অক্টোবর তিনি এই পথে পিএম অফিসের পথে যাচ্ছিলেন। এই বাগানের প্রতিটা মানুষ তার পরিচিত ছিল এবং সবাইকে তিনি বিশ্বাস করতেন, তাই সেদিন কোনো বুলেট প্রুফ জ্যাকেটও পরেননি। এই রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন, এই রাস্তায় শেষবারের মতো হেঁটেছিলেন ইন্দিরা গান্ধী। রাস্তাটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। এই পথে যাওয়ার অনুমতি কারণ নেই। এই যে কালো রঙের জায়গাটি দেখতে পাচ্ছেন, ইন্দিরা গান্ধী সেদিন হেঁটে যখন ঠিক এই জায়গায় এসেছিলেন তখনই এই গেটের পাশ থেকে বেরিয়ে এসেছিল বিয়ান সিং। ইন্দিরা গান্ধীকে দেখার সাথে সাথেই তার সার্ভিস রিভলভার বের করে গুলি করে ইন্দিরা গান্ধীর শরীরে। এরই মধ্যে সতবন্ত সিং তার অটোমেটেড রাইফেল দিয়ে গুলি চালায়, আর সেই গুলিতে এই জায়গায় লুটিয়ে পড়েছিলেন ইন্দিরা গান্ধী। দুর্ভাগ্যবশত সেদিন সবসময় থাকা অ্যাম্বুলেন্সের ড্রাইভারও ছুটিতে ছিল।
তখন এই রাস্তা দিয়ে রক্তাক্ত ইন্দিরা গান্ধীকে একটা অ্যাম্বাসাডার গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তার মৃত্যু হয়। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।